আবারও আগের মতো হয়ে যাচ্ছে আরশাদ। যে আরশাদ প্রকৃতির মাঝে নিজেকে বিলীন করে দিতে পারত। প্রকৃতির ছোট ছোট বিষয়গুলো যাকে বিস্মিত করে তুলত সবটাই হয়েছে অরার কারণে। মেয়েটার কারণেই তো নতুন করে নিজেকে খুঁজে পেতে শিখেছে আরশাদ। গাড়ি থেকে নেমে দরজার কাছে গিয়ে কয়েকবার কলিং বেল চাপলো আরশাদ, অথচ ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। অন্য সময় হলে তো সে কখনই ছুটে এসে দরজা খুলে দিত অরা। আজ তার কি হলো? আরও কয়েকবার কলিং বেল চাপলো আরশাদ, ফলাফল শূন্য। তেমন একটা বিচলিত মনে হলো না আরশাদকে। হয়তো ওরা তৈরি হতে ব্যস্ত, তাই দরজা খুলতে দেরি হচ্ছে। অপেক্ষা না করে আরশাদ নিজেই লকের পাসওয়ার্ড চেপে দরজা খুলে নিল। বসার ঘরে টিভি চলছে, সোফার উপরের কুশনগুলো এলোমেলো হয়ে আছে। বোঝা যাচ্ছে এখানেই বসেছিল, কিছুক্ষণ আগে উঠে গেছে। আরশাদ সিঁড়ি বেয়ে উঠে গেল দোতলায়। অরার ঘরের দরজা বন্ধ। একজন ভদ্রলোক কখনো একটা মেয়ের ঘরে নক না করে ঢোকে না, যতই সেই মেয়েটা তার স্ত্রী হোক না কেন। আরশাদ কয়েকবার দরজায় নক করলো, এবারও কোনো আওয়াজ আসছে না ভেতর থেকে। চিন্তার ভাঁজ পড়ল আরশাদের কপালে। ওরা তো কখনো এমন করে না। আরশাদ বাড়ি ফিরে এলে সে এক মুহূর্ত নিজের ঘরে থাকে না। ওরা ঘুমিয়ে পড়লে না তো? আচ্ছা, মেয়েটার কি শরীর খারাপ করেছে? কাল সারা রাত না ঘুমিয়ে জার্নি করেছে, শরীর খারাপ তো করতেই পারে। আরশাদ উঁচু গলায় কয়েকবার ডাকলো, ওরা ওরা না, কোনো জবাব নেই। এ ব্যাপার কতক্ষণ অপেক্ষা করে যায়? এক পর্যায়ে দোনমনো নিয়ে ঘরে প্রবেশ করলো আরশাদ। ওরা নেই। বাথরুমে লক্ষ্য করলো, সেখানেও নেই। অদ্ভুত ব্যাপার, মেয়েটা গেল কোথায়? পুরো বাড়ি খুঁজে দেখলো আরশাদ, ছাদটাও বাদ রাখলো না। ওরা কোথাও নেই। বাড়ির সিকিউরিটি গার্ডদের ডেকে পাঠালো আরশাদ। চিন্তিত গলায় বলল, তোমার ম্যাডাম কোথায়? গার্ডদের মধ্যে একজন পরিষ্কার গলায় বলল। ম্যাডাম তো বাইরে গেছে স্যার। আরশাদের কণ্ঠস্বরে চিন্তার গভীরতর হলো। সে বলল, কখন? এই তো বিকেলের দিকে। আরশাদ ভ্রু কুচকে বলল, গাড়ি নিয়ে যায়নি? না স্যার, ম্যাডাম বললেন আধা ঘন্টার মধ্যে ফিরে আসবেন, তাই আর গাড়ি নেননি। ঠিক আছে, তোমরা যাও। আরশাদের উদ্বেগ ক্রমেই বেড়ে যাচ্ছে। বিকেলে আধা ঘন্টার জন্য বাইরে বেরিয়ে কেউ যদি রাত 8টায় না ফেরে, তখন সেটা চিন্তার বিষয়। ওরা কোথায় গেছে কে জানে। ওরার একটা বদভ্যাস হলো, কোথাও যেতে হলে সে কখনোই আরশাদকে জানায় না। অবশ্য জানানোর কিছু নেই, সে স্বাধীন মানুষ, যেখানে খুশি যেতেই পারে। তবে ঘন্টার পর ঘন্টা নিরুদ্দেশ থাকলে সেটা নিশ্চয়ই আগেভাগে জানাতে হয়। বিরক্ত ভঙ্গিতে ওরার নাম্বারে ডায়াল করলো আরশাদ। এতটুকু ভালোবাসতেই আশকারা পেয়ে গেছে মেয়েটা। না, এভাবে হবে না। মেয়েটাকে আগের মতোই ধমকের উপর রাখতে হবে। দুটো রিং বাজতে অপর প্রান্ত থেকে এক নারী কণ্ঠ বলে উঠল, আপনি যে নাম্বারটিতে ডায়াল করেছেন তাতে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব নয়। কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ভালো যন্ত্রণায় পড়ে গেলাম তো। একটা মেয়ে হঠাৎ এমন নিরুদ্দেশ হয়ে যাবে? আরশাদ বিচলিত হয়ে মস্তিষ্কের অক্সিজেন অপচয় করল না। ঠান্ডা মাথায় বসে চিন্তা করতে লাগলো, কোথায় যেতে পারে ওরা। কাজের খাতিরে কোথাও গেলে আরশাদের জানা থাকতো। পড়াশোনার খাতিরে কি কোথাও গেছে? হয়তো এমন হয়েছে আজ ক্লাসে জরুরি একটা নোট দিয়েছে, সেটা তাকে তুলতে হবে, তাই সীমার কাছে গেছে। হতেই পারে। আরশাদ ব্যস্ত ভঙ্গিমায় ফিরে এলো অরার ঘরে। অরা যেমন গোছানো মেয়ে, তার কাছে নিশ্চয়ই জরুরি নাম্বারগুলো আলাদা করে লিখে রাখার কথা। অরার বিছানার পাশের সাইড টেবিলে একটা ডায়েরি পেল আরশাদ। তার ধারণাই সঠিক হলো। জরুরি নাম্বার, গুরুত্বপূর্ণ তারিখ, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড সব গুছিয়ে লিখে রেখেছে ওরা। এখানে সীমার নাম্বার খুঁজে পেল আরশাদ। এক মুহূর্ত অপচয় না করে ডায়াল করলো সীমার নাম্বারে। কয়েকটা রিং বাজতে অপর প্রান্ত থেকে ফোনটা রিসিভ করে সীমা উৎফুল্ল ভঙ্গিতে বলল, আরশাদ ভাইয়া কেমন আছেন? আরশাদ জিজ্ঞাসু ভঙ্গিতে বলল। তুমি বুঝলে কিভাবে এটা আমার নম্বর? সীমা লজ্জিত ভঙ্গিতে বলল, আমি আসলে অনেক আগেই অর্ডার মোবাইল থেকে আপনার নাম্বারটা চুরি করেছিলাম। কখনো ফোন করতাম না আপনাকে। আমার প্রিয় সুপারস্টারের ফোন নাম্বার আমার মোবাইলে আছে, এতটুকুই শান্তি। আরশাদ ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে থমথমে গলায় বলল, ওরা তোমার ওখানে? কই না তো। কেন ভাইয়া, ওরা বাড়িতে নেই? না, কোথায় গেছে বলেও যায়নি। ফোনটা বন্ধ পাচ্ছি। কোথায় গেছে তুমি কি বলতে পারো? সীমা চিন্তিত ভঙ্গিতে বলল, ওরা তো কাজ ছাড়া সন্ধ্যার পর বাড়িতেই থাকে, বের হয় না সে। কোনো কাজে যায়নি। আচ্ছা ভাইয়া, আমি খোঁজ নিয়ে জানাচ্ছি। হয়তো আমাদের কোনো ক্লাসমেটের বাড়িতে গেছে। সীমার খোঁজ নেওয়ায় কতদূর কাজ হবে বোঝা যাচ্ছে না। তীব্র টেনশনে আরশাদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। মেয়েটা আজ ফিরুক বাড়ি, খবর আছে তার। প্রায় রাত 9টা বাজতে চলল, অথচ ওরার কোনো খবর নেই। একটার পর একটা সিগারেট ধরিয়ে যাচ্ছে আরশাদ। টেনশনের সময় নাকি সিগারেট নার্ভ শান্ত রাখে, তার ক্ষেত্রে কোনো কাজ করছে বলে তো মনে হয় না। আরশাদের টেনশন ক্রমেই বেড়ে যাচ্ছে। হঠাৎ মোবাইলের নোটিফিকেশনের সম্বিত ফিরল, তার নতুন মেসেজের নোটিফিকেশন। একটা প্রাইভেট নাম্বার থেকে মেসেজ এসেছে, একটা ছবি, তার নিচে কি যেন লেখা। ছবিটা দেখে আরশাদের শির দ্বারা প্রকম্পিত করে প্রবল ঝড় বয়ে গেল।
জরাশীর্ণ একটা ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছে ওরা। তার কপালে আঘাতের দাগ, চোখের কাজল লেপ্টে চোখের চারিদিকে ছড়িয়ে আছে। জামার একাংশ ছিঁড়ে গেছে। তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো আরশাদ। তার হৃদস্পন্দন এক নাগাড়ে বেড়ে গেছে, বুকের ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কে করেছে ওরার এমন অবস্থা? কার এত বড় সাহস আরশাদ হকের জিনিসে হাত দেবার? সে কি জানে না একবার তার নাগালে পেলে আরশাদ তাকে শেষ করে ফেলবে? নিচের লেখাটার দিকে লক্ষ্য করলো আরশাদ। ইংরেজিতে অক্ষরে লেখা। Your girl is now mine. আবছা অন্ধকারে চেয়ে আছে ঘরটা। ওরা চোখ মেলে তাকালো, তবে আশেপাশে সব ঝাপসা দেখছে। তার মাথাটা প্রবল ঘূর্ণির ন্যায় ঘুরপাক খাচ্ছে। কেমন একটা তীক্ষ্ণ গন্ধ ছড়িয়ে আছে চারিদিকে। দীর্ঘক্ষণ একটা ঘরে আলো বাতাস প্রবেশ না করলে যেমন গন্ধ হয়, ঠিক সেরকম। হাত পা নাড়াবার চেষ্টা করতে ব্যর্থ হলো ওরা। খেয়াল করলো একটা চেয়ারের সঙ্গে শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে তাকে। সে কোথায়? কে তাকে এখানে নিয়ে এসেছে? প্রচণ্ড এক চিৎকার দেওয়ার চেষ্টা করলো ওরা। এবারও সফল হলো না। তার মুখের উপর জোরালো স্কচ টেপ আটকে দেওয়া। ওরা প্রাণপণ চেষ্টা করলো এই বাঁধন থেকে মুক্তি পাবার। তবে সে খুব ভালো করে জানে খুব সহজে সে নিজেকে রক্ষা করতে পারবে না। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ছুটে এখান থেকে পালিয়ে যেতে চাইছে ওরা। কেন যে সে অপরিচিত একটা মানুষের সঙ্গে দেখা করতে রাজি হলো? ওরার চোখ দুটো বেয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। আরশাদ নিশ্চয়ই তার জন্য দুশ্চিন্তা করছে। সে জানে ওরা এই অবস্থায় অচেনা একটা জায়গায় বন্দী হয়ে আছে। হঠাৎ কারো পায়ের শব্দ কানে ভেসে আসতে হিমবাহের মতো জমে গেল ওরা। এই নিশ্চয়ই সে অপরিচিত লোকটা যে তাকে ফোন করে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে। ওরার হাত পা শক্ত হয়ে এলো। নিজেকে সজাগ করার সর্বোচ্চ চেষ্টা করছে সে। লম্বা চওড়া একটা লোক এসে দাঁড়ালো তার সামনে। তার মুখে মুখোশ, হাস্যোজ্জ্বল জোকারের মুখোশ। লোকটা ছোট ছোট পা ফেলে এগিয়ে আসছে তার দিকে। ভয় একটু একটু করে ছড়িয়ে পড়ছে ওরার সমস্ত শরীরে। কি করতে যাচ্ছে সে? ভয়ে নিজেকে গুটিয়ে নিল ওরা। তবে তার অগ্নিদৃষ্টি ঠিকই আবদ্ধ লোকটার দিকে। লোকটা এগিয়ে এসে ওরার মুখের স্কচ টেপ খুলে দিল। সঙ্গে সঙ্গে ওরা তীক্ষ্ণ দৃষ্টিতে বলল, কে আপনি? আমায় এইখানে নিয়ে এসেছেন কেন? কে আপনি? কোনো জবাব নেই। সে মুখোশের ফাঁক দিয়ে দেখে যাচ্ছে ওরাকে। ওরা বুঝতে চেষ্টা করছে কে সেই লোকটা, কি উদ্দেশ্য তার। সে কি ওরার কোনো ক্ষতি করতে চাইছে, নাকি তাকে বন্দি করে আরশাদের কাছে মুক্তিপণ দাবি করতে চাইছে? আচমকাই শীষ বাজানো শুরু করলো লোকটা। মনেরও রঙে রাগাবো গানটা শীষ তুলে গাইছে সে। ওরা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, শীষ বাজানো বন্ধ করেন। কে আপনি? কি চান আমার কাছে? মুখোশের আড়ালে লুকিয়ে থাকা লোকটা খানিক হেসে বলল, আপনার কাছে তো কিছু চাই না, আপনাকেই চাই। ওরা কিছু একটা বলতে গিয়েই থেমে গেল। এই কণ্ঠস্বর তো তার চেনা। সে জানে মুখোশের পেছনে কে লুকিয়ে আছে। নিজের মনকে যেন বিশ্বাস করতে চাইছে না ওরা। এ কি করে সম্ভব? আবারও শীষ বাজাতে বাজাতে মুখোশটা খুলে ফেলল সে। প্রচ্ছন্ন হাসি হেসে বলল, সারপ্রাইজ। ওরা বিস্ময়ে খাবি খেয়ে তাকিয়ে আছে তার দিকে। সাবের? সাবের তাকে ধরে নিয়ে এসেছে এখানে? ওরা চমকে উঠে বলল, তুমি? সাবের বিজয়ীর হাসি হেসে বলল। কেমন দিলাম? ওরা কয়েক মুহূর্ত অবাক চোখে তাকিয়ে থেকে তাচ্ছিল্যের স্বরে বলল, বাহ, তোমার এত সাহস! আমি তো জানতাম তুমি ওয়ার্ল্ড ক্লাস কাপুরুষ। সাবের একটা চেয়ার টেনে এনে ওরার সামনে বসতে বসতে বলল, দামি কিছু পেতে হলে একটু সাহস তো করতেই হয়। তোমাকে পাবার বাসনা করেছি। সব চাইলেই পাওয়া যায় না। যাই, হার্ডওয়ার্ক করলে অবশ্যই যাই। নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম তোমাকে পেয়ে ছাড়বো। যেদিন তুমি পড়া ক্যাম্পাসে আমাকে অপমান করলে, সেদিন তো ওই প্রতিজ্ঞা আরও দৃঢ় হয়ে দাঁড়ালো। সাবেরের ক্ষমতা কত দূর তা খুব ভালো করেই জানে ওরা। ভয়টা তার কেটে গেছে, বরং নিজের উপরে রাগ লাগছে। কি করে সাবেরের মতো নিম্ন বুদ্ধির একটা ছেলের ফাঁদে পা দিল সে? সাবের ওরার দিকে ঝুঁকে এসে বলল, তুমি তো শুরু থেকে আমার ছিল ওরা। মাঝখান দিয়ে বিয়েটা করে জামালা বাকি আছো। অবশ্য অসুবিধা নেই। আমি জানি সুপারস্টার সাহেব তোমাকে টাচ পর্যন্ত করেনি। ওরা দাঁতে দাঁত চেপে বলল, আমার বিয়ে কিভাবে হয়েছে সেটা তুমি জানলে কি করে? সব কথা এখনই শুনবে? কথা শোনার জন্য তো সারা জীবন পড়ে আছে সুইটহার্ট। আমার স্বপ্ন তোমাকে নিয়ে ওয়ার্ল্ড ট্যুরে যাব, দেশ বিদেশে ঘুরে বেড়াবো খুব শীঘ্রই। কিন্তু সেই স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। ওরা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তুমি দোয়া করো যেন ধরা না পড়ে যাও সাবের। একবার ধরা পড়ে গেলে তোমার শরীরের একটা হাড্ডিও আস্ত থাকবে না। সাবের কৃত্রিম বিস্ময় নিয়ে বলল, বাহ, এত ভরসা সুভাষরা সাহেবের ওপর? ভালো ভালো। সাবের উঠে দাঁড়িয়ে আবারও নতুন একটা স্কচ টেপ ওরার মুখের উপর লাগিয়ে বলল, তুমি থাকো, আমি এক্ষুনি চলে আসবো। সাবের নতুন কি খেলা শুরু করেছে ওরা জানে না। তবে সে জানে আরশাদ ঠিকই তাকে খুঁজে বের করবে, উদ্ধার করবে এখান থেকে। আরশাদ তো নিজের মুখেই বলেছে ভালোবাসি। তার ভালোবাসার উপরে এতটুকু আস্থা অরার আছে। সিগারেটের ধোঁয়া ঘিরে রেখেছে আরশাদকে। ধোঁয়ার প্রখরতা ভেদ করে তার মুখটা দেখাও দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
তার ঠিক সামনেই বসে রয়েছেন ধানমন্ডি থানার ওসি হানিফ সাহেব। তার পাশে দাঁড়িয়ে আছেন অন্যান্য পুলিশ সদস্যরা। ওই মেসেজটা পাওয়ার পর এক মুহূর্ত অপেক্ষা করেনি আরশাদ, সঙ্গে সঙ্গে ফোন করেছে পুলিশের ডিআইজিকে। ডিআইজি সাহেব আবার আরশাদের বিরাট ভক্ত। তার স্ত্রী নিখোঁজ এই সংবাদ শোনার পর তিনি হুলস্থুল কাণ্ড বাঁধিয়েছেন। আরশাদের হকের স্ত্রী নিখোঁজ, এই খবর সারা দেশে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। ঢাকার প্রতিটা রাস্তায় চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশের গাড়ি চেক না করে কাউকে ঢাকা ছাড়তে দিচ্ছে না। প্রতিটা থানায় পৌঁছে গেছে অরাত ছবি। পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে তাকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করার। অরাকে যে কিডন্যাপ করা হয়েছে এই বিষয়ে পুলিশের কোনো সন্দেহ নেই। আরশাদ নিজেই পুলিশ স্টেশনে যেত তার আগেই হানিফ সাহেব দলবল নিয়ে চলে এসেছেন বাড়িতে। ইতিমধ্যে সীমাও এ বাড়িতে চলে এসেছে একরাশ দুশ্চিন্তা নিয়ে। অরার মতো বুদ্ধিমতী একটা মেয়েকে কেউ কিডন্যাপ করে কি করে, এটাই সীমার মাথায় খেলছে না। তার থেকেও বেশি রাগ লাগছে আরশাদের উপর। কোনো বিচার বিবেচনা না করে আগে পুলিশকে খবর দিয়েছে। পুলিশকে খবর দেয় কিডন্যাপার যদি আবার কোনো ক্ষতি করে ফেলে। যে প্রাইভেট নম্বর থেকে মেসেজটা এসেছিল পুলিশ সেটা ট্র্যাক করার চেষ্টা করছে। অরার মোবাইল নাম্বারটাও ট্র্যাক করা হচ্ছে। অরার মোবাইলটা কোনো ক্রমে হাতে এলে সেখান থেকে কোনো ক্লু পাওয়া গেলেও যেতে পারে। ওসি সাহেব কপালে জমে থাকা বিন্দু বিন্দু গাম মুছে বললেন, আপনার কি কোনো শত্রু আছে? কথাটা আরশাদের কর্ণকুহরে পৌঁছালেও জবাব দেওয়ার আগে তার মস্তিষ্ক চিন্তায় ডুবে গেল। আসলেই তো আরশাদের প্রচুর শত্রু রয়েছে। সফল মানুষের শত্রুর অভাব হয় না। যারা তাদের সফলতা দেখে হিংসায় জ্বলে পুড়ে শেষ হয়ে যায় তারাই শত্রু। এমন কেউ চাইলেই তো অরার ক্ষতি করতে পারে। নিজের উপর নিজে রাগে জ্বলে উঠছে আরশাদ। তার উচিত ছিল অরার জন্য বডিগার্ড রেখে দেওয়া, যে বডিগার্ড সর্বক্ষণ অরাকে চোখে চোখে রাখবে। আরশাদের বোঝা উচিত ছিল অরা এখন আর তার ম্যানেজার নয়, তার স্ত্রী। তার জীবনের সঙ্গে অরার জীবনটাও জড়িয়ে রয়েছে। হানিফ সাহেব সংযত কণ্ঠে বললেন। আরশাদ ভাই, আরশাদ সম্বিত ফিরে পেয়ে বলল, আপনার কি কোনো শত্রু আছে যে ভাবিকে কিডন্যাপ করতে পারে? আপনার কি কাউকে সন্দেহ হয়? আরশাদ ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, আমার শত্রুতার অভাব নেই, স্পেসিফিকলি কারণ আমার মনে পড়ছে না। হানিফ সাহেব কিছু একটা বলতে যাবেন তার আগে একজন পুলিশ অফিসার এসে শুকনো মুখে বলল, স্যার, নাম্বারটা ট্র্যাক করা যাচ্ছে না। হানিফ সাহেব চিন্তিত ভঙ্গিতে বললেন, সেটাই তো স্বাভাবিক। কিডন্যাপার একটা সিম থেকে মেসেজ পাঠিয়ে সেই সিম নিশ্চয়ই আস্ত রাখবে না। তবে আমার ধারণা সে আবারও যোগাযোগ করবে। মুক্তিপণ দাবি করতে হলে তো করবেই। আরশাদ দৃঢ় কণ্ঠে বলল, আমার মনে হচ্ছে না মুক্তিপণের উদ্দেশ্যে ওকে কিডন্যাপ করা হয়েছে। এর পেছনে অনেক বড় উদ্দেশ্য আছে। সীমা এতক্ষণ জানালার কাছে দাঁড়িয়েছিল। আরশাদের এই কথাটা শুনে ফিরে এসে তার পাশের সোফায় বসতে বসতে বলল, আমারও তাই মনে হচ্ছে ভাইয়া। মুক্তিপণ দাবি করতে হলে তো প্রথমে মেসেজই করতো। ওর উদ্দেশ্য মুক্তিপণ না। ওরা সীমার এই কথাটা শুনে তড়িৎ গতিতে রাগে স্রোত বয়ে গেল আরশাদের মস্তিষ্কে। লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। রাগে তার হাত পা থরথর করে কাঁপছে। জ্বলন্ত সিগারেট দুমড়ে মুচড়ে হাতের মুঠোয় পুড়ে ফেললো আরশাদ। সে নিজের চোখ দুটো দেখতে পাচ্ছে না, তবে নিশ্চিত তারা রক্তিম বর্ণ ধারণ করেছে। যে ওরাকে কিডন্যাপ করেছে সে জানে না কোথায় হাত দিয়েছে। ওই কিডন্যাপারকে একবার হাতের নাগালে পেলে তার অবস্থা ঠিক এই সিগারেটটার মতোই করবে আরশাদ। বসার ঘরে উপস্থিত সকলে দেখল শান্তশিষ্ট জেন্টেলম্যান আরশাদ রেগে গেলে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আরশাদ উঠে গেল দোতলায়। তার ঘরের উত্তর দেয়াল জুড়ে বিশাল এক 6 দরজার আলমারি। আলমারির রং ধবধবে সাদা, যদিও এই বাড়িতে আরশাদ জামাকাপড় রাখার জন্য আস্ত একটা ঘর রয়েছে। তবুও এখানে তার কিছু পছন্দের জামাকাপড় রাখা হয়। দীপ্ত পায়ে হেঁটে আলমারির দিকে এগিয়ে গেল আরশাদ। পকেট থেকে চাবিটা বের করে তৃতীয় দরজা খুলে নিল। এই দরজার পিছনে মাঝামাঝি অবস্থানে একটা ড্রয়ারে রয়েছে। ড্রয়ারটা খুলল আরশাদ। তার টাইগুলো সুন্দর করে সাজানো এখানে, আর একরাশ টায়ের নিচে এই জিনিসটা লুকানো। বের করে আনলো সেই জিনিস আরশাদ। ক্যারিয়ারের প্রথম কয়েকটা সিনেমা হিট হওয়ার পরে আরশাদ যখন সুপারস্টার খেতাব পেয়ে যায় তখন আত্মরক্ষার জন্য একে কেনা হয়েছিল। আজও ঠিক প্রথম দিনের মতো ঝলমল করছে। আবারও আরশাদের হাত ফিরে গেল পকেটে। নিজের মোবাইল বের করে এনে ধীরে সুস্থে ডায়াল করলো নাম্বারটা। আরশাদ জানে না ওরা কোথায়, তবে কেন জানি তার অবচেতন মন বারবার বলছে ওরার কিডন্যাপের পিছনে এই মানুষটার কোনো না কোনো ভূমিকা আছে। নওশীন। নিজের স্বার্থ হাসিলের জন্য সে সব পারে। নওশীন কতটা ভয়ঙ্কর সেটা আর কেউ না জানলেও আরশাদ জানে। তবে সে হয়তো ভুলে গেছে প্রয়োজনে আরশাদ তার থেকে অধিক ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কয়েকটা রিং বাজতেই কল রিসিভ করলো নওশীন। কিছু একটা বলতে যাবে তার আগে আরশাদ থমথমে গলায় বলল, ওরা কোথায়?
একটু যেন ভড়কে গেল নওশীন। ঠিক এই প্রশ্নটা আশা করছিল না আরশাদের কাছ থেকে। নওশীন বিভ্রান্ত গলায় বলল, এসব তুমি কি বলছো সাদ? আমি কি করে জানবো ওই মেয়েটা কোথায়? আরশাদ তীক্ষ্ণ স্বরে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।